যাদের রক্তের বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জেলে যাওয়ার কথা ছিল, তিনি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। যুবদল নেতা তহিদের মৃত্যুর ঘটনায় তোলপাড় হচ্ছে সরকারের ভেতরে বাইরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছে এবং তার এই ব্যর্থতার দায়ে কিন্তু আওয়ামী লীগ আবারও নতুন রূপে ভয়ঙ্করভাবে ফিরে আসছে। এদিকে শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার জন্য নানান ধরনের কিন্তু গোপন মিশন ভারতীয় র এর মাধ্যমে করে যাচ্ছে। অপরদিকে আন্তর্জাতিক মহলকে এমন নাড়া দিচ্ছে শেখ হাসিনা ইউনূসের বিরুদ্ধে লাগাতে। অটোমেটিক্যালি ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন। আসলে সম্পর্কে আরও সরাসরি বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। যাদের রক্তের বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জেলে যাওয়ার কথা ছিল, তিনি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। গ্রামীণ ব্যাংকের কপাল খুলে গেল, 666 কোটি টাকা কর মওকুফ হয়ে গেল, বিশ্বব্যাপী নন্দিত হলেন। আর এখন সর্বশেষ এই পর্যায়ে এসে যাদের রক্তের বিনিময়ে এত সব কিছু তিনি উপভোগ করলেন, তাদের পরিবার থেকে যে অভিযোগটা আসছে, এই অভিযোগটা আসলে খতিয়ে দেখা উচিত। কারণ শহীদ পরিবারগুলো আজকে যে আক্ষেপের সুরে বলেছেন, আমরা আমাদের প্রথম সারি গণমাধ্যম ঢাকা পোস্টের যেই নিউজটা ঠিক এরকম হেডলাইনটা, আক্ষেপ শহীদ পরিবারের। ডক্টর ইউনূসের শহীদ পরিবারের সাথে দেখা করার টাইম নাই। তো ডক্টর ইউনূস কি নিজে এই কথাটা বলছেন? না, এটা তার বিরুদ্ধে অভিযোগ। বলছে কে? ওনার খুবই খাস লোক। বলা হচ্ছে যে আমরা শহীদ পরিবারের প্রতিনিধিরা ভিক্ষার ঝুড়ি নিয়ে গত রোববার গিয়েছিলাম সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের দরজায়। তো ওনার যিনি সহকারী আছেন সাব্বির, তিনি এই শহীদ পরিবারগুলোকে বলছে যে গত 30 তারিখে মানে বৃহস্পতিবারের মধ্যে জানুয়ারির এই শহীদ পরিবারের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাতের ব্যবস্থা করাই দিবেন। পরে আবার উনি মেসেজ দিয়েছেন ডক্টর ইউনূসের নাকি শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় নেই। তো তাদের বক্তব্য, তাহলে শহীদ পরিবারগুলো কোথায় যাবে? এখন এই সাব্বির নামক যে ব্যক্তি এই মেসেজ দিয়েছেন, যাদেরকে দিয়েছেন সেটাকে একটু খতিয়ে দেখা দরকার। যদি ঘটনা সত্য হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে যা বলছেন ছাত্রদের তরুণদের জীবন আত্মোৎসর্গ আর এই যে অ্যাক্টিভিটিসটা, এটা তো সাংঘর্ষিক ভাই। বাট আমার মনে হয় যে এখানে সাব্বির নামক যে ব্যক্তি আছেন, তিনি কি আদৌ ডক্টর ইউনূসের কাছে এই বার্তা পৌঁছিয়েছেন যে আপনার সাথে যারা আহত নিহতদের পরিবার আছে তারা দেখা করতে চায়? উনি কি বলছেন যে আমার টাইম নাই? যদি উনি বইলা থাকেন তাহলে বিষয়টা একরকম, আর যদি না বইলা থাকেন, নিজে নিজে একটা মেসেজ দিয়ে দেন পরিবারগুলোকে, তাহলে বিষয়টা ভিন্ন রকম। বাট এটাকে খতিয়ে দেখা দরকার। কারণ এত বড় অভিযোগ ডক্টর ইউনূসের বিপরীতে আসলে একুল একুল দুই কোলে তিনি হারাবেন। আপনার আজকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা একটা সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে আক্ষেপের সুরে এই কথাগুলো বলছিলেন শহীদ ইমাম হাসান তাইমের ভাই মোহাম্মদ রবিউল আওয়াল। তার বক্তব্য, গত 6 মাস ধরে প্রত্যেকটা হত্যার বিচারের জন্য বিভিন্ন দপ্তরে দপ্তরে দৌড়াচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও বলছে যে মাত্র 35 জন আসামি গ্রেপ্তার কেন? ট্রাইব্যুনাল থেকে বলেছিল এ নিয়ে দরখাস্ত করার জন্য। তো রবিউল নিজে ট্রাইব্যুনালে দরখাস্ত করতে গেলে সেখানকার একজন প্রসিকিউটর তাকে বলেন এগুলো কি করা যাবে নাকি? তো তখন তিনি তাকে জিজ্ঞেস করেন যে আমি এজলাসে ছিলাম, বিচারপতিরা বলছিলেন আসামিদেরকে গ্রেপ্তার না করলে দরখাস্ত করার জন্য। তো একজন প্রসিকিউটর বলেন বিচারপতিদের কি মাথা ঠিক আছে? চিন্তা করেন কি ভয়ঙ্কর কথা। শহীদ পরিবারের এই প্রতিনিধির বক্তব্য, ট্রাইব্যুনালের প্রতি আমাদের এত বিশ্বাস, কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে যদি এমন কথা বলে, তাহলে বিচারের জন্য আমরা কোথায় যাব? 2000 হত্যাকাণ্ডে 35 জন আসামি গ্রেপ্তার কি আমাদের প্রাপ্ত ছিল? এই সরকারটা আমাদের। এখন যদি বিচারের জন্য পদে পদে হেনস্থা হতে হয়, তাহলে আমরা কোথায় যাব? আমাদের কেন রাস্তায় নামতে হলো? শহীদদের স্বীকৃতি কি? শেখ হাসিনা ফিরে এলে তাদেরকে সন্ত্রাসী বলে উপাধি দেবে? বিচার নামে রঙ্গমঞ্চ তৈরি করার মানেটা কি? উপাধি দেবে না, ডাইরেক্ট ফাঁসি দেবে 100% আওয়ামী লীগ ফিরে আসলে।
তো তাদের বক্তব্য যে সংস্কার এবং নির্বাচনের আগে প্রত্যেক শহীদদের স্বীকৃতি এবং প্রতিটি হত্যার বিচার হতে হবে বলে তাদের এই সংবাদ সম্মেলন। তাদের বক্তব্য 2000 সন্তানের বিনিময়ে এই বাংলাদেশ নতুন করে তারা স্বাধীন করছে, ঐক্য হবে, সংস্কার হবে, কিন্তু আগে বিচার হবে। আদৌ কি বিচার হবে, নাকি সংস্কার হবে, নাকি নির্বাচন হবে? নির্বাচন হবে। এরকম জীবন দে, এটা ইতিহাস সাক্ষী। তো যারা জীবন দেয় স্বীকৃতির জন্য দেয় না, এটাই বাস্তবতা। এখন আসলে এই বক্তব্যটা কি পরিমাণ সাংঘর্ষিক, আমার মনে হয় এটা নিয়ে ডক্টর ইউনূসের যারা আছেন বা প্রেস উপদেষ্টারা আছেন, নিউজটা নিশ্চয়ই আপনাদের নজরে পড়ছে, এই সম্পর্কে আপনারা একটা ব্রিফিং করবেন। ভালো থাকুন দর্শক। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর বাংলাদেশের জনগণ ব্যাপক আস্থা রেখেই তার উপরে ক্ষমতার ভারোপণটা অর্পণ করেছিল, কিন্তু এই ব্যর্থতা এবং দেশের ভেতরে যে এক ঘটনা একের পর ঘটে যাচ্ছে, তাতে করে দেশটা কত জঘন্য ও বিশৃঙ্খলা ভয়ঙ্কর রূপ গ্রহণ করছে, যা ডক্টর ইউনূস হয়তোবা আজ করতে পারছেন না। এর পরিপ্রেক্ষিতে আর মাসুল কিভাবে ইউনূসকে দিতে হবে, আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে। যুবদল নেতা তহিদের মৃত্যুর ঘটনায় তোলপাড় হচ্ছে সরকারের ভেতরে বাইরে। কেউ আসলে কোনো এর কারণ খুঁজে পাচ্ছে না। বলা যায় যে সবাই একেবারেই রীতিমতো দিশেহারা। কিভাবে ঘটতে পারে? আজকে রুহুল কবির রিজভীও বলেছেন ডক্টর ইউনূসের আমলে এমন ঘটনা ঘটবে কেন? এটা একটা প্রশ্ন। খুব দ্রুত বেগে রেসপন্স করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আইএসপিআরও অ্যাকশন নিয়েছে, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি হয়েছে, সেনা কমান্ডারকে প্রত্যাহার করেছে। তারপরও প্রশ্ন যে কেন, কিভাবে এই ঘটনা ঘটতে পারে? রুহুল কবির রিজভী এর আগে দেখলাম যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই হত্যার বিচার চেয়েছেন, তদন্ত দাবি করেছেন। রুহুল কবির রিজভীও কুমিল্লার এই ঘটনা প্রসঙ্গে বলছেন, কুমিল্লায় যুব দলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে মৃত অবস্থায় ফিরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডক্টর ইউনূসের আমলে এই ঘটনা ঘটবে কেন? শনিবার দুপুরে নয়াপল্টনের এক অনুষ্ঠানে তিনি বলছেন ডক্টর ইউনূসকে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা ও পশ্চিমা গণতান্ত্রিক দেশ অত্যন্ত পছন্দ করে। এদেশের মানুষও তাকে পছন্দ করেন। তারা মনে করেন তিনি দেশের একজন গুণী মানুষ, যিনি দেশের একজন আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছেন দেশের জন্য। সত্য, কিন্তু তার সময় যদি শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুষ্কর্ম ও অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো জনগণ হোঁচট খাবে। আসলেই তাই, এটা অকল্পনীয় ব্যাপার যে ঘটনাটা ঘটেছে। কুমিল্লায় যুবদল নেতার হত্যার কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, যদি ওই ছেলেটি অপরাধী হন তাহলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া যেত, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ নির্যাতন করে মেরে ফেলে বাবা মার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে কেন হবে? সেটাই তো কথা। যেখানে মানে একেবারে যারা ক্ষমতাচ্যুত, যে আওয়ামী লীগের রাঘব বোয়ালরা সব আইনের আওতায় আছে, কারাগার, রিমান্ড, আদালত, এই চক্করের মধ্যে ঘুরছে, তাও তো একটা আইনের কাঠামোর মধ্যে আছে। কিন্তু এটা কেমন কথা? কি অভিযোগটা কি? তাকে তার বিরুদ্ধে অভিযোগ এনে সেনাবাহিনী ঠিক আছে গ্রেপ্তার করলো, তাকে কি পুলিশের কাছে হস্তান্তর করা যেত না? বলা যেত না এই অভিযোগ, তাকে গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠাও, তারপরে আদালত ডিসিশন নেবে। কিন্তু এ কেমন কথা? যার কোমর থেকে নিচ পর্যন্ত একেবারে দগদগে, মানে মনে হচ্ছে যে এমন পিটন হয়েছে যে তার রক্ত জমাট হয়ে গেছে এবং সে নির্জীব হয়ে মারা গেছে। রিজভী আরো বলেন, যখন একটি ভয়ঙ্কর দানব রক্ত পিপাসু সরকারকে এই দেশ ছাড়তে বাধ্য করেছে জনগণ, সেই দেশে কেন আবার শেখ হাসিনার শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি হবে? ডক্টর ইউনূস সাহেবের সরকারকে দেশের গণতন্ত্রকামী মানুষ সমর্থন করেছে। তিনি নির্বাচিত না হলেও সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। কিন্তু তার সরকারের আমলে, হাসিনার আমলের পুনরাবৃত্তি হলে তো এই যে রাজপথে এত রক্তাক্ত আন্দোলন, রক্তের আলপনা, আহাদের মতো 5 বছরের শিশু, মুগ্ধর মতো একটি তরুণের প্রাণ, আবু সাইদের মতো তরুণের নির্ভীক চিত্তে নিজের শার্টের বোতাম খুলে শেখ হাসিনার পুলিশের গুলি বরণ করে নেয়া, এই যে আত্মদান, সবই তো একেবারে বৃথা গেল। ঘটনাটা সত্য, একেবারেই ঠিক রিয়াকশন দিয়েছে। আর নিরাপত্তা বাহিনীর হেফাজতে কুমিল্লার এই ঘটনার ব্যাপারে তদন্ত নির্দেশ দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক বিবৃতিতে সরকারের এই নির্দেশনার কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বাহিনীর হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায়। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
যেখানে দেশের শীর্ষ মানবাধিকার কর্মীরা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন। সত্য, আদিলুর রহমান খান তার এই রিপোর্টের কারণে সে কি পরিমাণ ভিকটিম হয়েছে, জেল খেটেছে। আজকে সেই সব মানুষগুলো আরো সবাই বলতে গেলে অধিকাংশই তো মানবাধিকার কর্মী। প্রেস উইং এর বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লায় গত বৃহস্পতিবার গভীর রাতে আহত অবস্থায় তরুণ তহিদুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী ওই দিন ভোর রাতে তার বাড়ি থেকে আটক করার পর তিনি নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হন। তহিদুলের মৃত্যুর বিষয়ে পর অন্তর্বর্তী সরকার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে। দেশে এই ধরনের অপরাধের বিচারিক প্রক্রিয়া সংস্কারের লক্ষ্যে সরকার ইতিমধ্যে একাধিক কমিশন গঠন করেছে। এসব কমিশনের বেশিরভাগই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের সব সুযোগ নির্মূল করতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপ করবে বলে প্রেস উইং জানায়। অন্তর্বর্তী সরকার এই সংস্কার কর্মসূচি কার্যকর করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। যাই হোক, সেটা তো পরের কথা। আপাতত তহিদুলের বিষয়টা অন্তর্বর্তী সরকার যে রেসপন্স করেছে, সেনাবাহিনী নিশ্চয়ই এটি খুব দ্রুত বেগে এটার তদন্ত করবে এবং এটি বিচার করবে এবং এটা খুবই প্রয়োজন। নতুবা এই ধরনের ঘটনা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এগুলিকে ক্যাপচার করবে এবং তারা নেতিবাচক বিষয় সামনে আনবে বাংলাদেশকে সামনে রেখে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।